এক বনে মিনু টুনটুনি তার একমাত্র ছেলে টোনাকে নিয়ে থাকতো। মিনু টুনটুনির ছিল প্রচন্ড টাকার লোভ। অনেক টাকার লোভে মিনু টুনটুনি টোনাকে 4বার বিয়ে দেয়। এরপর কই আমার বাড়ির মহারানীগুলো কই? আমার ছেলে যে কাজে গেছে, এটা কি কারো খেয়াল আছে? ঘরে কি আজ কোনো খাবার রান্না হবে না? কি গো বড় বউ, কোথায় গেলে? মিনু টুনটুনির কথা শুনে বড় বউ টুনি মিনু টুনটুনির ঘরে ঢোকে আর বলে, আমাকে ডাকছেন মা? আমি তো থালা বাসন মাজতে ব্যস্ত ছিলাম, তাই আমি শুনতে পাইনি মা। তা বলুন, কেন আমাকে ডাকছেন? এই যে এই নাও, এই চালটুকু নাও, এগুলো দিয়ে আজকে রান্না করবে। কিন্তু খবরদার বৌমা, আমাকে না বলে চুপি চুপি কিন্তু এক মুঠো চাল দেবে না, বুঝেছো? এ কথা বলে মিনু টুনটুনি টুনিকে চাল দিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি চাল নিয়ে রান্নাঘরে চলে যায়। কই রে, কোথায় গেলি তোরা? মুন্নি, কণিকা, বিউটি, এদিকে আয় তোরা, আমাকে একটু রান্নার কাজে সাহায্য কর। টুনি ডাক শুনে মুন্নি, কণিকা আর বিউটি রান্নাঘরে চলে আসে আর টুনিকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। 4 বউ মিলে রান্নাঘরে হাসি মজাতেই রান্না করতে থাকে। এদিকে মিনু টুনটুনি তাদের এত হাসি শুনে রান্নাঘরে চলে আসে আর বলতে থাকে, বাহ, হায় রে, এ কোন কুলক্ষীদের আমি ছেলের বউ করে এনেছি। এতটুকু রান্নার জন্য একসাথে 4 জনকে বলে রান্না করতে হয়। বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি? আমি কি আমার ছেলেকে আবার বিয়ে দেব নাকি? হ্যাঁ ছোট বৌমা, তুমি আমার ঘরে এসো, আমার প্রচন্ড পা ব্যথা করছে, আমার পা টিপে দেবে। মিনু টুনটুনির এমন কথা শুনে মুন্নি আর কণিকা মুখ গোমরা করে অন্য কাজ করতে চলে যায়। আর ছোট বউ সুখী পায়রা মিনু টুনটুনির পা টিপে দেওয়ার জন্য তার ঘরে যায়। এর কিছুক্ষণ পর টুনির রান্না শেষ হলে টুনি মিনু টুনটুনি আর টোনাকে খেতে দেয়। তাদের খাওয়া শেষ হলে মুন্নি, কণিকা আর বিউটি টুনির কাছে আসে আর বলতে থাকে, দিদি, ও দিদি, আমাদেরও এবার খেতে দাও। সারাদিন হাড় খাটুনি কাজ করে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না দিদি। খাবার নেই রে বোন, আমাকে মা যতটুকু চাল বের করে দেয় তাতে তো ওদের 2 মা ছেলেরই খাবার হয়, আর আমাদের খাবারই থাকে না রে। আমি কোথায় থেকে এখন তোদের খাবার খেতে দেব বলতো? টুনির কথা শুনে ছোট বউ বিউটি পায়রা অনেক রেগে ওঠে আর বলতে থাকে, কেন খাবার নেই দিদি? বাবা তো বিয়ের সময় অনেক যৌতুক দিয়েছিল। বাবা ভেবেছিল আমি রানীর মতন থাকবো, আর এখন তো আমার কপালে কোনো খাবারই জুটছে না। সারাদিন কত কাজ করি এই বাড়িতে, ঠিক মতো খেতেও পর্যন্ত পাই না। সব বৌমারা মিলে যখন এসব কথা বলা বলি করছিল তখন মিনু টুনটুনি সেখানে আসে আর বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, সারাদিন তোমাদের এত গল্প কিসের? তোমরা কি একটু চুপচাপ কাজ করতে পারো না? সারাদিন 4 জনে একসাথে বসে খালি কুটনামি করা, তাই না? মিনু টুনটুনির কথা শুনে টুনির ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর টুনি মিনু টুনটুনিকে বলে, মা দেখুন, আমরা সারাদিন বাড়িতে কত কাজ করি, আমাদের দুদণ্ড বসার সময়ও দেন না। এই সংসারে থেকে আমরা দুবেলা ঠিকমতো দুমুঠো খাবারও খেতে পারি না। আমি আর এইভাবে এই সংসারে কিছুতেই পড়ে থাকতে পারবো না মা। সংসারের লাঠি ঝাঁটা খাওয়ার থেকে বাইরে গিয়ে কাজ করা অনেক ভালো। আমি চলে যাব এখান থেকে। টুনির আমার কথা শুনে বাকি 2 বউ বলে, দিদি, তুমি যদি এই সংসারে না থাকো তাহলে আমরাও থাকবো না। মা, আপনি আপনার ছেলেকে নিয়ে সংসার করুন। চলো দিদি, এক্ষুনি আমরা সবাই চলে যাই। এইখানে আমরা আর দাসীর মতন পড়ে থাকতে পারবো না। এ কথা বলে 4 বউ মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বনের মধ্যে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তা দেখে বড় বউ টুনি বলে, রাগ করে তো বাড়ি থেকে বেরিয়ে এলাম, এখন আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার আর কোনো জায়গাও নেই, আর এদিকে তো অনেক রাতও হয়ে গেছে রে। টুনি কথা বলার পরই তারা আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় আর এক বড় দানব পাখির সামনে পড়ে তারা। দানব পাখি তাদের দেখে বলে, হা হা হা, এই রাতের অন্ধকারে
শিখার তো নিজের পায়ে হেঁটে আমার কাছে এসেছে। আজ তোদের মাংস দিয়ে রাতে ভোজ করব। হা 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 হা। দানব ঈগলের মুখে এসব কথা শুনে চার বউ ছুটে পালাতে থাকে, আর দানব ঈগলও তাদের পিছু পিছু ছুটতে থাকে। চার বউ ছুটতে ছুটতে একটি বড় আম গাছের নিচে এসে হাঁপাতে থাকে, আর তাদের হাঁপাতে দেখে আম গাছ বলে, কে তোমরা, আর এত রাতে তোমরা এখানে এসেছো কেন? তোমাদের কি কোনো সাহায্যের দরকার আছে? তবে তোমরা আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আম গাছের কথা শুনে চার বউ ভীষণ ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে তাদের সব সমস্যার কথা বলে। তা শুনে আম গাছ বলে, ভয় পেও না তোমরা, আমার গাছের কাছে একটা কোঠর আছে, তোমরা সেখানে লুকিয়ে পড়ো, আর তোমাদের কেউ খুঁজে পাবে না। আম গাছের কথা শুনে চার বউ মিলে আম গাছের কোঠরে ঢুকে পড়ে, আর দানব ঈগল তাদের ধরতে না পেরে চলে যায়। এরপর পরের দিন সকাল হতেই চার বউ গাছের কোঠর থেকে বেরিয়ে আসে, আর আম গাছ তাদের বলে, তোমরা অনেক দুঃখী, তোমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তোমরা আমার গাছের নিচে ঘুরতে থাকো, সেখানে তোমরা 2 হাঁড়ি স্বর্ণ পাবে, আর সেই স্বর্ণগুলো তোমরা নিয়ে নাও, তোমাদের অনেক কাজে আসবে। আম গাছের কথা শুনে চার বউ মিলে গাছের নিচে ঘুরতে থাকে, আর তারা সত্যি সত্যি 2টি স্বর্ণের হাঁড়ি পায়, আর তা নিয়ে ওরা চারজন গাছকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর বনের গভীরে গিয়ে একটা রাজপ্রাসাদ বানায়, আর তারা চারজন সুখে শান্তিতে সেখানে বসবাস করতে শুরু করে। এভাবেই দিন কেটে যায়। এরপর বনের মধ্যে ভীষণ খরা দেখা দেয়। খরার কারণে বনের চারদিকে অনেক অভাব পড়ে যায়। তখন টুনি সবাইকে বলে, আমি ঠিক করেছি আমি আমাদের প্রাসাদের সামনে একটা পুকুর কাটবো, তাহলে বনের সবার আর কারোরই জলের অভাব থাকবে না, বনের সবার অভাব দূর হয়ে যাবে। বিউটি, তুই বনের কাউকে বলে আয় যে আমরা আমাদের টাকা খরচ করে একটা পুকুর দিচ্ছি, আর এর জন্য আমাদের অনেক লোকের দরকার হবে, আর যার যার কাজ করার ইচ্ছে আছে তাদেরকে যেন সঙ্গে করে নিয়ে আসে। টুনির কথা শুনে বিউটি বনের এক পাখিকে সেই সংবাদ দিয়ে আসে। পরের দিন ওই পাখি বনের অনেক পাখিকে নিয়ে আসে পুকুর খনন করার জন্য, এবং তারা সবাই মিলে পুকুর খনন করতে থাকে। এদিকে বিউটি পায়রা দেখে, এটা টোনা আর এটা আমার শাশুড়ি মা না, এনারা এখানে এসেছে কেন? এখন এই টুনি দিদিকে সবটা বলে দিতে হচ্ছে তো, এরা হঠাৎ এখানে কেন? এরপর বিউটি পায়রা টুনিকে গিয়ে সবটা বলে। সব শুনে টুনি বিউটি পায়রাকে বলে, ঠিক আছে বিউটি, কাজ শেষে তুই তোকে আড়াল করে ওদেরকে রাজপ্রাসাদে ডেকে পাঠাবি। টুনির কথা শুনে বিউটি পায়রা ওর মুখ বেঁধে টোনা আর মিনুটুনটুনির কাছে যায়, আর ওদের রাজপ্রাসাদের ভেতরে নিয়ে আসে, আর তাদেরকে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে বিউটি পায়রা তাদেরকে খেতে দেয়। খাবার দেওয়া দেখে টোনা তার মাকে বলে, আচ্ছা মা, ওদের সবাইকে খেতে না দিয়ে আমাদেরকে কেন খাওয়াচ্ছে মা? নিশ্চয় এদের কোনো মতলব আছে। আমি শুনেছি এদের পুকুর খনন করতে যদি 2টো পাখির মাথা কেটে দেওয়া হয় তাহলে নাকি জল তাড়াতাড়ি উঠবে। এরা বুঝে আমাদের মাথা কেটে ফেলবে মা, আমার ভীষণ ভয় করছে। টোনার কথা শুনে মিনুটুনটুনি ভীষণ কাঁদতে থাকে। টোনা বাবা রে, এসব যে আমার পাপের ফল রে বাবা। আমি যদি আমার লক্ষ্মীর মতো বউদের তাড়িয়ে না দিতাম তবে এত তাড়াতাড়ি আমাকে জীবন দিতে হতো না। চার বউ নিশ্চয়ই আমাদের অনেক অভিশাপ দিয়েছে, তাই ওদের অভিশাপের ফলে আজ বুঝি আমাদের মাথা কাটা যাবে রে বাবা। মিনুটুনটুনি যখন এসব কথা বলছিল তখন বিউটি পায়রা টুনিকে ওড়না দিয়ে মুখ বেঁধে ভেতরে নিয়ে যায়। টোনা আর তার মা ভেতরে গিয়ে দেখে আরো 3 জন মুখ বেঁধে ভেতরে বসে আছে। তা দেখে মিনুটুনটুনি হাঁটু বেঁধে তাদের সামনে বসে পড়ে। মা, ও মা, আমাদের ক্ষমা করে দাও মা, আমি আর কারো সাথে কোনো অত্যাচার করব না। আমি জানি এগুলো আমার কর্মের ফল। আমি যে আমার 4 বৌমার সাথে অনেক অন্যায় করেছি। মা ঠিকই বলেছে, আপনারা আমাদের ক্ষমা করে দিন।
আসলে আমার 4 লক্ষ্মী বউ অনেক ভালো ছিল। ওরা চলে যাওয়ার পরে আমাদের সংসারে অভাব চলে আসে। এরপর আমি আমার বউদের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তাদের খুঁজে পাইনি। তারা যে এখন কোথায় চলে গেছে সেটাই তো জানি না। এসব কথা শুনে টুনি ওড়নার ভেতর থেকে বলে ওঠে, কে বলেছে আমরা আপনাদের মাথা কেটে দেব? আপনারা যে নিজেদের ভুল নিজেরা স্বীকার করেছেন এটাই অনেক। আপনারা আপনাদের কর্মের সাজা পেয়েছেন। জানো, আমার 4 বউয়ের কথা আজ আমার অনেক মনে পড়ছে। তারা যদি ফিরে আসতো আমি তাদের কাছে ক্ষমা চাইতাম। মিনু টুনটুনির কথা শুনে 4 বউ মুখ থেকে ওড়না সরিয়ে ফেলে। আর 4 বউকে দেখে মিনু টুনটুনি আর টোনা অনেক অবাক হয়ে যায় আর তাদের কাছে ক্ষমা চায়। আর 4 বউ তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর থেকে মিনু টুনটুনি, টোনা আর 4 বউ মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। নিঝুমপুর বনে যজ্ঞু কাক নামের এক কসাই বাস করত। পুরো বনে যজ্ঞু কাক একাই মাংস বিক্রি করত। সেজন্য যখনই কারো মাংসের প্রয়োজন হতো তখনই তারা যজ্ঞু কাকের মাংসের দোকানে আসতো। একদিন, যজ্ঞু দাদা, আমাকে 1 কিলো তাজা তাজা মাংস দাও তো। কি ব্যাপার শালিক বোন, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? হ্যাঁ দাদা, আজ আমার মেয়ে শালুর পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে। আমার শালু পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এজন্য ও খুশিতে মেয়েকে কষা মাংস রান্না করে খাওয়াবো। ও, এ ব্যাপার, তাহলে এই নাও। এরপর শালু মাংস নিয়ে বাড়িতে চলে যায়। যজ্ঞু কাক অনেক সৎভাবে মাংস বিক্রি করত আর অনেক তাজা ও সতেজ মাংস বিক্রি করত। সেজন্য বনের সবাই যজ্ঞু কাকের কাছ থেকে মাংস কিনতো আর তার প্রশংসাও করত। একদিন কবুতর তার বাসায় বিউটি পায়রাকে বলছিল, বিউটি, শুনছো, অনেকদিন হলো আমরা ভালো কিছু খাই না, তাই ভাবছি আজ একটু মাংস কিনে আনবো। কি বলো তুমি? হ্যাঁ, এটা তো অনেক ভালো কথা গো। এই কথাটাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম। যাও নিয়ে এসো, আমারও ভীষণ মাংস খেতে ইচ্ছে করছে গো। এরপর কবুতর যায় মাংস কিনতে। দাদা, আমাকে 1 কেজি মাংস দেন তো। আর যজ্ঞ দাদা, একটা কথা জিজ্ঞাসা করব। কি এমন বলবে যে আমার কাছ থেকে অনুমতি চাইছো? বলেই ফেলো না। তোমার কাছ থেকে তো এই বনের সবাই মাংস কেনে, তোমার কি এই ব্যবসায় কোনো লাভ হয়? বলো তো, তুমি আমাদের জন্য কত কষ্ট করে তাজা তাজা মাংস বিক্রি করো। তোমার কষ্ট কারো তো চোখেই তো পড়ে না। তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়। তাই বলছি, তুমি একটু চালাক হও যজ্ঞ দাদা। চালাক মানে কি বলতে চাচ্ছ তুমি? বলছি কি, তুমি একটু বনের পাখিদের ঠকানোর চিন্তা করো। আমি তোমাকে এই কাজে সাহায্য করব দাদা। কি বলছো এসব? আর তুমি বা আমাকে কি করে সাহায্য করবে? বলছি সব বলছি। আমার একটা বন্ধু মাংস বিক্রি করে। ও ভালো মাংসের সাথে মৃত পশুর মাংস মিশ্রই করে বিক্রি করে। আমি আমার বন্ধুর কাছ থেকে তোমাকে ওসব মাংস এনে দেব, আর সেই মাংসগুলো তুমি ভালো মাংসের সাথে মিশিয়ে বিক্রি করবে। তোমার অনেক লাভ হবে যজ্ঞ দাদা, আর আমাকেও সেই লাভ থেকে কিছু দিলেই হবে। যজ্ঞ কবুতরের এসব লোভনীয় কথা শুনে চুপ করে ভাবতে থাকে। ভাবতে ভাবতে যজ্ঞ কাক বলে, ঠিক আছে, আমি রাজি আছি। তুমি তোমার ওই বন্ধুর কাছ থেকে ওই রকম খারাপ মাংস এনে দিও। এরপর কবুতর তার কেনা মাংসগুলো নিয়ে বাড়িতে যায় আর বিউটি পায়রাকে দেয়। এরপর সে তার বন্ধুর কাছে যায় মরা পশুর খারাপ মাংস আনতে, আর সেগুলো এনে যজ্ঞ কাককে দেয়। আর যজ্ঞ কাক সেগুলো বনের পাখিদের কাছে বিক্রি করে অনেক টাকা পায়। টাকা হাতে নিয়ে যজ্ঞ কাক বলে, এত টাকায় তো আমি কোনোদিন মাংস বিক্রি করতে পারিনি। অসৎ পথের ব্যবসায় এত লাভ আমি তো আগে জানতাম না। বলেছিলাম না তোমার অনেক লাভ হবে। দাও দাও, আমার পাওনাটা দাও। এরপর যজ্ঞ কাক কবুতরকে তার পাওনাটা দেয়। এইভাবে যজ্ঞ কাক তার অসৎ ব্যবসা চালিয়ে যায়। বেশ কিছুদিন পর বনের রাজা ঈগলের সেনাপতি যজ্ঞর কাছে আসে। শোনো যজ্ঞ, কাল রাজামশাইয়ের মেয়ের বিয়ে, সেজন্য 25 কেজি মাংস লাগবে। তুমি কাল সকালে 25 কেজি মাংস রাজামশাইয়ের বাড়িতে পৌঁছে দিও। আর এই নাও টাকা।
ঠিক আছে, কাল মাংস সময় মতো পৌঁছে যাবে। পরের দিন সকালবেলা যজ্ঞ কাক রাজা মশাইয়ের কাছে 25 কেজি মাংসের বদলে 20 কেজি মাংস নিয়ে যায়। আর যজ্ঞ রাজার বাড়িতে মাংস দিয়ে ফেরার পথে বলতে থাকে, রাজার লোকেরা কত বোকা, 5 কেজি মাংস কম দিলাম আর ওরা কিচ্ছু বুঝতেও পারলো না। এখন দোকানে গিয়ে এই 5 কেজি মাংস বিক্রি করব, আর দুদিক দিয়েই লাভ হবে। এসব বলতে বলতে যজ্ঞ তার দোকানে যায়। এদিকে রাজা তার সেনাপতিকে অনেক রেগে রেগে ডাকতে থাকে। সেনাপতি, সেনাপতি, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার সামনে এসো। জি মহারাজ, ডেকেছেন আমাকে? তোমার সাহস তো কম নয়, তুমি মাংস কেনার টাকা চুরি করেছো? ছি ছি মহারাজ, আপনি এসব কি বলছেন? আমি মাংস কেনার টাকা কেন চুরি করব? আমি তো 25 কেজি মাংসের টাকা কসাই যজ্ঞকে দিয়ে এসেছি। 25 কেজি মাংসের টাকা যদি তুমি যজ্ঞ কসাইকে দিয়ে আসো, তাহলে মাংস কম হলো কেন? হ্যাঁ, আগের বারও তো আমি 25 কেজি মাংসই অন্য বন থেকে আনিয়েছিলাম, এখন তো মাংস কম হয়নি। আর তুমি বলছো তুমি কিছু করনি? তাহলে নিশ্চয়ই রাধুনির কাজ। রাধুনি নিশ্চয়ই রান্নার সময় কিছু একটা গড়বড় করেছে। যাও, এক্ষুনি রাধুনিকে ডেকে আনো। সেনাপতি রাজার কথা শুনে রাধুনিকে ডাকতে যায় আর রাজার কাছে নিয়ে আসে। রাধুনি, তুমি সত্যি করে বলো তো, রান্না করার সময় তুমি কি মাংস চুরি করেছো? একদম মিথ্যে বলবে না কিন্তু। যদি তুমি মিথ্যে বলো তাহলে আমি তোমাকে এক্ষুনি গর্দান দেব। রাধুনি রাজার এমন ধমক শুনে অনেক ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে আর কাঁপা কাঁপা গলায় বলে, বিশ্বাস করো রাজা মশাই, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আমাকে সেনাপতি যতটুকু মাংস এনে দিয়েছে আমি ঠিক ততটুকুই রান্না করেছি। আমি এর থেকে বেশি কিছু জানি না। আমাকে মারবেন না, আমি সত্যি বলছি। রাজা টুনির এমন ভয় পাওয়া দেখে বলে, তুমি কিছু করনি, আর সেনাপতিও বলছে সেও কিছু করনি। তাহলে মাংস কম হলো কি করে বলো তো? রাজা মশাই চুপ করে কিছুক্ষণ ভাবতে থাকে আর ভাবার পর বলে, সেনাপতি, তুমি এক্ষুনি গিয়ে ওই যজ্ঞ কসাইকে ডেকে আনো। আর হ্যাঁ, ওকে এ ব্যাপারে আগে কিছুই বলো না। সেনাপতি রাজাকে সম্মান জানিয়ে চলে যায়। সেনাপতি যজ্ঞ কসাইকে ডাকতে থাকে আর কিছুক্ষণ পর যজ্ঞ কাককে নিয়ে সেনাপতি রাজার কাছে আসে। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? আমি এসেছি। এসেছো, ভালোই করেছো। আচ্ছা, তুমি আমাকে কেন মাংস কম দিয়েছো? তোমার এত বড় সাহস কোথা থেকে হলো বলো তো, রাজামশাইকে মাংস কম দেওয়া? যজ্ঞ রাজার রাগ শুনে অনেক ভয় পেয়ে যায় আর কান্না সুরে বলতে থাকে, আমি কিছু করিনি, আমি তো 25 কেজি মাংসই দিয়েছি মহারাজ। বিশ্বাস করুন রাজামশাই। তুমি আবারও মিথ্যে বলছো। আমার সেপাহী তোমার সব কাণ্ড লুকিয়ে লুকিয়ে দেখেছে, বুঝেছো? তুমি তারপরেও আমাকে মিথ্যে কথা বলছো। তাড়াতাড়ি করে বলছি, সত্যিটা বলে দাও, নইলে এক্ষুনি তোমার গর্দান নেব। লোভী যজ্ঞ কাক বুঝতেই পারেনি যে রাজামশাই এসব কথা বানিয়ে বানিয়ে বলছে। যজ্ঞ রাজার এমন ধমক শুনে সব সত্যি কথা বলে দেয়। রাজামশাই লোভী কসাইয়ের এমন কথা শুনে ভীষণ রেগে যায়। কি বলছো কি তুমি? আমার রাজ্যে তুমি এত বড় অকর্ম করেছিলে আর আমি কিছুই বুঝতে পারিনি? তুমি আমার রাজ্যের প্রজাদের এভাবে ঠকিয়েছো। আমি তোমাকে ছাড়বো না, শয়তান লোভী মাংস বিক্রেতা কোথাকার। আমার ভুল হয়েছে মহারাজ, আমি আর কখনো এমন করব না। আমাকে আপনি ক্ষমা করে দিন রাজামশাই। রাজামশাই যজ্ঞর কোনো কথাই শোনে না আর সেনাপতিকে দিয়ে যজ্ঞকে কারাগারে বন্দি করে আর তার লোভের শাস্তি দেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমরাও কিন্তু একদম লোভ করবে না, নয়তো তোমরাও যজ্ঞ কাকের মতো জেলখানায় বন্দি হয়ে থাকবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। নিঝুমপুর বনে অনেক পাখিরা বসবাস করত। টুনি, কনেকা কাক, যজ্ঞ কাক, বিউটি পায়রা, সুখী পায়রা, তোতা, ঈগল আরো অনেকে সেখানে বাস করত। তারা ছিল অনেক ভালো আর তাদের মধ্যে কনেকা কাক ছিল সিঙ্গারাওয়ালি। কনেকা কাক সিঙ্গারা বিক্রি করে তার সংসার চালাতো। কনেকা কাকের একটি ছেলে ছিল, তার নাম ছিল কনক। কনেকা কাক বনের সবার বাড়ির সামনে গিয়ে সিঙ্গারা বিক্রি করত।
নিয়ে যাও মজার মজার গরম গরম সিঙ্গারা। এই সিঙ্গারা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। নিয়ে যাও। এই সিঙ্গারাওয়ালি, আমাকে একটা সিঙ্গারা দাও তো। আচ্ছা, তোমার এই সিঙ্গারা এত সুস্বাদু হয় কিভাবে বলো তো একটু। কি যে বলো না, এই নাও সিঙ্গারা। এভাবেই কনে কাকা বনে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করত। এভাবেই দিন চলতে থাকে। কনিকা আবারও সিঙ্গারা নিয়ে বাড়ি থেকে বের হয়। দাদারা দিদিরা, সিঙ্গারা নাও সিঙ্গারা। আমার এই সিঙ্গারা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। সিঙ্গারা নেবে গো সিঙ্গারা। এই যে সিঙ্গারওয়ালি, এদিকে এসো আর আমাকে একটা সিঙ্গারা দাও তো, আমি খেয়ে দেখি। এই বলে বিউটি পায়রা কণিকার কাছ থেকে একটা সিঙ্গারা কিনে নেয় আর বলে, আরে বা, তোমার সিঙ্গারা তো অনেক সুস্বাদু খেতে। না বলে কি, কাল তো আমার বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে। তুমি কালকে আমার বাড়িতে এসে সিঙ্গারা ভেজে দিও তো। আচ্ছা ঠিক আছে, এবার তবে চলে গো দিদি। এভাবেই দিন কাটতে থাকে। কণিকা প্রতিদিন সিঙ্গারা বিক্রি করত, যার কারণে প্রতিদিন সিঙ্গারা খেতে খেতে এখন আর কেউই আগের মতো সিঙ্গারা খেতে চায় না। এই দেখে কণিকা ভীষণ চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, না না, এভাবে যদি সবাই আমার সিঙ্গারা খাওয়া ছেড়ে দেয় তাহলে কিভাবে আমার সংসার চলবে? আমি তো না খেতে পেয়ে মরেই যাব। না, তার হতে দেয়া যাবে না। কিন্তু কি করব আমি? কণিকা তার ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। আর এমন সময়, হ্যাঁ, পেয়েছি উপায়। আমি সিঙ্গারায় নেশার ঔষধ মেশাবো, আর যে একবার আমার সিঙ্গারা খাবে সে সেই নেশায় পড়ে যাবে আর সবাই শুধু নেশার ঘরে সিঙ্গারাই খেতে চাইবে। আর এই সুযোগে আমি অনেক বড়লোক হতে পারবো। যেমন কথা তেমনি কাজ। পরের দিন কণিকা সিঙ্গারায় নেশার ঔষধ মিশিয়ে সিঙ্গারা বিক্রি করতে বেরিয়ে পড়ে। সিঙ্গারা নেবে গো সিঙ্গারা, সিঙ্গারা নিয়ে যাও, মজার মজার সিঙ্গারা। প্রতিদিন তোমার সিঙ্গারা খেতে খেতে বিরক্ত লাগছে, আজ আর খাবো না গো। দিদি, আজকে স্পেশাল সিঙ্গারা বানিয়েছি, একটা খেয়ে দেখোই না। আজকের সিঙ্গারাটা অনেক মজার হয়েছে। এই নাও, আজকে আমি তোমার থেকে কোনো টাকা নেব না, ফ্রিতে খাওয়াচ্ছি গো আমি। ফ্রিতে খাওয়ার কথা শুনে শালিকার না করে না, তাই সে কণিকার কাছ থেকে সিঙ্গারা নিয়ে খায় আর বলে, দিদি, তুমি তো সত্যি বলছো, সিঙ্গারা তো আজকে অন্যরকম লাগছে, বেশ সুস্বাদু। এখন থেকে এর থেকেও ভালো করে সিঙ্গারা বানাবো, বুঝেছো? আমি এখন আসি গো দিদি। এ কথা বলে কণিকা চলে যায় আর চলতে চলতে কণিকার বিউটি পায়রার সাথে দেখা হয়। দিদি, এই নাও সিঙ্গারা, আজকে একেবারে মজার সিঙ্গারা, ফ্রিতে খাওয়াবো। গরম গরম সিঙ্গারা নাও তো। আরে বা, যে টাকা ছাড়া সিঙ্গারা দেয় না সে আবার আজকে ফ্রিতে সিঙ্গারা দিচ্ছে, ব্যাপারটা কি? আসলে দিদি, আমার ছেলের আজকে জন্মদিন, তাই ফ্রিতে সিঙ্গারা খাওয়াচ্ছি। আর কথা না বাড়িয়ে সিঙ্গারাটা খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। আসলে কণিকা সবাইকে মিথ্যে কথা বলে নেশার ঔষধ মেশানো সিঙ্গারা সবাইকে খাওয়ায়। সেদিন প্রায় এভাবেই কণিকা বনের প্রায় সবাইকে ফ্রিতে সিঙ্গারা খাওয়ায়। পরের দিন কণিকা আর সিঙ্গারা নিয়ে বনে যায় না, বরং বাড়িতেই বনের পাখিদের আসার জন্য অধীর আগ্রহ নিয়ে সিঙ্গারা সামনে নিয়ে বসে থাকে। এদিকে বনের যেসব পাখিরা কণিকার নেশার ঔষধ মেশানো সিঙ্গারা খেয়েছিল তারা সবাই কণিকার সিঙ্গারা খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে পড়ে। ওহ বাবা, সিঙ্গারা ছাড়া আজকে কিছুই তো ভালো লাগছে না। এখনো তো ওই সিঙ্গারাওয়ালি এলোই না। না, আর তর্স হইছে না, এখনই আমাকে ওই সিঙ্গারাওয়ালির বাড়িতে যেতে হবে। এই বলে শালিক চলে যায় সিঙ্গারাওয়ালি কণিকার বাড়িতে। সেখানে গিয়ে দেখে বনের সব পাখিরাই কণিকার কাছ থেকে সিঙ্গারা কিনে খাচ্ছে। আমাকে একটা সিঙ্গারা দাও তো। কণিকা শালিককে সিঙ্গারা দেয়। সেদিন কণিকাকে আর কষ্ট করে জঙ্গলে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করতে হয়নি। এতে কণিকা আজ ভীষণ খুশি হয়েছে। বাহ, বুদ্ধিটা তো আমার বেশ কাজে লেগেছে। এখন থেকে আর কষ্ট করে বনে গিয়ে সিঙ্গারা বিক্রি করব না, এখন থেকে বাড়িতে বসেই সিঙ্গারা বিক্রি করব। আজ আগের দিনের তুলনায় অনেক বেশি লাভ হয়েছে। এখন থেকে কণিকা বাড়িতেই একটা সিঙ্গারার দোকান দেয় আর সিঙ্গারা বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কণিকা তার নেশার ঔষধ মেশানো সিঙ্গারা বিক্রি করে অনেক বড়লোক হয়েছে। একদিন টুনি শহর থেকে কিছুদিনের জন্য বনে বেড়াতে আসে আর সে তার মেয়ে টিংটিংকেও সাথে নিয়ে আসে। টুনি বেশ বুদ্ধিমতী আর সচেতন ছিল।
মা, ও মা, দেখো একটা সিঙ্গারার দোকান। আমি সিঙ্গারা খাবো মা, নিয়ে দাও না মা। ও মা। না রে মা, ওসব খাবার খাওয়া যাবে না। আর দেখ না ওখানে কত ভিড়, পরে কিনে দেব। কিন্তু টিংটিং কোনো কথাই শোনে না, যার কারণে টুনি টিংটিংকে একটা সিঙ্গারা কিনে দেয়। সিঙ্গারা খেয়ে টিংটিং এর নেশা বেড়ে যায়। আর পরের দিন, মা আমাকে কিছু টাকা দাও না, আমি সিঙ্গারা খাবো। দাও না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওই সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে মা, দাও না মা। বলছি আমার কাছে একদম টাকা নেই, আর ওইসব খাওয়া একদম ভালো না কিন্তু। এরপর টুনি রেগে সেখান থেকে চলে যায়, কিন্তু টিংটিং এর নেশা কিছুতেই কমছে না। টিংটিং টাকা চুরি করে সিঙ্গারা খেতে যায়। কিছুক্ষণ পর টুনি ঘরে এসে দেখে তার ব্যাগে কোনো টাকা নেই। এ দেখে টুনি বুঝতে পারে যে এটা একমাত্র টিংটিং এর কাজ। আর এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, মেয়েটা তো আমার এরকম ছিল না। আগে আমি যেটা বলতাম ও তো সেটাই করতো, কিন্তু এখন কি হলো? সেদিন সিঙ্গারা খাওয়ার পর থেকে একদম সিঙ্গারা খাওয়ার নেশা ছাড়ছেই না। আবার দেখছি বনের সবাই ওই সিঙ্গারাওয়ালির সিঙ্গারা খায়। না, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। বিষয়টা আমাকে দেখতে হচ্ছে তো। এই বলে টুনি কণিকার ওপর নজর রাখতে শুরু করে। রাতে কণিকা তার বাড়িতে টাকা গুনছিল আর বলছিল, বাবা, বনের পাখিরা কত বোকা। আমি সিঙ্গারায় আমার নেশার ঔষধ মিশিয়ে সবাইকে আমার সিঙ্গারায় আসক্ত করে ফেলেছি। এভাবে তো আমি এখন অনেক বড়লোক হব। আর এসব কিছু শুনে টুনি বলে, ও এই ব্যাপার তাহলে। কিন্তু আমি তো তোর স্বপ্ন কোনোদিনও পূরণ হতে দেব না। লোভী সিঙ্গারাওয়ালি, কালকেই তোর দিন শেষ। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি বনের সব পাখি আর পুলিশ সহ কণিকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আরে তোমরা সবাই এখানে কি করছো? আর আর পুলিশ এখানে কেন? তোমার জন্য কণিকা, তুমি সিঙ্গারায় নেশার ঔষধ মিশিয়ে বিক্রি করো। সব সত্যিটা সবাইকে নিজের মুখে বলো, নইলে পুলিশে ধরিয়ে দেব। কণিকা সবাইকে একসঙ্গে দেখে ভয়ে সত্যিটা খুলে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করেছি, আমি এমন আর কখনো করব না। আর এসব শুনে পুলিশ কণিকাকে ধরে নিয়ে যায়। আর বনের সবাই টুনির বুদ্ধির জন্য অনেক প্রশংসা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।